অনেকে সম্পদ অর্জন করছেন, আগের চেয়ে একটু ধনী হয়েছেন, নিজের চেষ্টায় পরিশ্রমে অর্থ উপার্জন করেছেন, কিন্তু আয়কর নথি ঠিক ততটাই দরিদ্র এবং গরিবী হালতে আছে। যে আধুনিক প্রযুক্তি নির্ভর যে আয়কর বিভাগ সামনে আসবে, সেখানে এই বিষয়গুলো সুরাহা হয়ে যাবে। অর্থাৎ আপনি মফস্বলের করদাতা, আমি বড় শহরের করদাতা, আমাদের মধ্যে আইনের প্রয়োগ, আইনের বাস্তবতা ব্যতিক্রম এবং ভিন্ন, এর আর কোনো সুযোগ থাকবে না। বিভাগীয় শহর ও জেলা শহরের ভবিষ্যৎ ও চলমান করদাতাদের প্রস্তুতি ও এনবিআর এর কর্মসূচি, দিন শেষে যে ফলাফল খেসারত সেটা আপনাকে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা, সারা বাংলাদেশে টিআইএনদারি যত করদাতা আছেন সবাইকে শুভেচ্ছা। আমরা একটি বিষয় প্রায়শই অভিজ্ঞতার সম্মুখীন হই। বিষয়টি এরকম যে আমরা শুনে থাকি, আয়কর বিভাগ প্রায় বলে থাকেন যে দেশে অনেক সংখ্যক লোক টিআইএন গ্রহণ করেছেন, কিন্তু করদাতা হিসাবে তার 1/3 বা তার চেয়ে একটু কম বেশি লোক আয়কর নথি জমা দেন। পাশাপাশি এও শুনে থাকি যে বেশিরভাগ মানুষ কর সীমার নিচে আয় নির্ধারণ করে কর না দিয়ে তাদের আয়কর নথি জমা দিয়ে থাকেন। বিশেষত এই কালচারটি আমাদের বাংলাদেশে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতায় হয়ে থাকে। আমরা যারা আয়কর উপদেষ্টা আছি, আমরা যারা জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করি, আমরা যারা করদাতা, প্রত্যেকেই আমরা নিজ নিজ জায়গায় আপন মনে আপন গতিতে চলছি। কিন্তু আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা প্রতি বছরই রাষ্ট্রীয় যে বাজেট ঘোষণা করি এবং বাজেটের অংশ হিসেবে রাষ্ট্রীয় যে খরচ সেটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, একইভাবে রাষ্ট্র কর সংগ্রহ করতে অর্থাৎ কর আদায় বৃদ্ধি করতে বাধ্য হবে। এক্ষেত্রে সিদ্ধান্তটি নিতান্তই রাজনৈতিক সিদ্ধান্ত। আর আমরা যারা কর প্রদান করি, আমি নিজে একজন করদাতা, সেটা হলো আমাদের দেশপ্রেম হতে একটি নৈতিক দাগ এবং কিছুটা আইনি বাধ্যবাধকতা। জাতীয় রাজস্ব বোর্ডের যে সকল কর্মসূচি এখন চলমান আছে, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড একটি পুরাতন সংগঠন, অনেক পূর্ব হইতেই কর আদায় করছে। ব্রিটিশরা তাদের মতো করে কর আদায় করতেন। ব্রিটিশ পরবর্তী সময়ে পাকিস্তান সরকার একটি আইনের দ্বারা কর আদায় করতেন, স্বাধীন বাংলাদেশে কর আদায় হতো। এবং আয়কর আইন 2023 আসার পর, সংসদে পাশ হওয়ার পর, এইকে অনুসরণ করে বর্তমান সময়ে কর আদায় হয়। তার পূর্ববর্তীকালে দীর্ঘদিন অর্থাৎ আয়কর অধ্যাদেশ 1984 দ্বারা কর আদায় করা হয়। কর আদায়ের ক্ষেত্রে আমাদের কর বিভাগের প্রস্তুতি, আমাদের করদাতাদের প্রস্তুতি, এই দুই দলের প্রস্তুতি হলো বিবেচ্য এবং আলোচ্য বিষয়। এক্ষেত্রেও আমরা দেখে থাকি যে বিভাগীয় শহরে করদাতারা তাদের যে কর প্রদানের রীতি, তাদের কর প্রদানের যে কার্যক্রম, কর্মসূচি, এবং তারা একটু সচেতন এবং স্মার্ট হিসাবে যে কার্যক্রমগুলো করে থাকেন, এবং তাদের সচেতনতা এবং স্মার্টনেসের কারণে এইখানকার যারা করদাতা আছেন বা কর উপদেষ্টারা আছেন, তারাও তাদেরকে সমৃদ্ধ করার যে নিরন্তর প্রয়াস, এবং কর বিভাগের সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তাগণ তাদের যে উদ্যোগ বড় বড় শহরগুলোতে, সেটা উল্লেখ করার মতো বটে। পাশাপাশি জেলা শহরের
যে অর্থনীতি বর্তমান বাংলাদেশ যতটুকু অর্থনৈতিক সমৃদ্ধি আছে তাতে বলা যায় যে সারা বাংলাদেশে বিশেষ করে জেলা শহরগুলো আজ থেকে 20-30 বছর পূর্বের অর্থনীতি থেকে একটু উন্নতি করেছে এবং মানুষের আয় ব্যয় জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি যে ঢাকার বাইরে বড় শহরগুলা ব্যতীত আমি ব্যক্তিগতভাবে কিছু কাজ করে থাকি বিভিন্ন আয়কর বিষয়ে বিভিন্ন ইস্যুতে। বিশেষত যদি আমি আমার নিজের জেলার কথাই বলি, সেখানেও যে অভিজ্ঞতা পেয়েছি বা অফিস সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে বা করদাতাদের সঙ্গে কথা বলে, যে ওখানে অনেকে সম্পদ অর্জন করছেন, আগের চেয়ে একটু ধনী হয়েছেন, নিজের চেষ্টায় পরিশ্রমে অর্থ উপার্জন করেছেন, কিন্তু আয়কর নথি ঠিক ততটাই দরিদ্র এবং গরিবী হালতে আছে। আমার মনে একটি প্রশ্ন, এই যে একটি গ্যাপ বা ব্যত্যয়, এর জন্য আসলে কোন বিষয়টি দায়ী হতে পারে? হতে পারে যে আয়কর বিভাগের উদ্যোগ দুর্বল, বিশেষ করে জেলা শহরে। হতে পারে করদাতারা এক্ষেত্রে সচেতন নয়। হতে পারে কর উপদেষ্টারা এক্ষেত্রে করদাতাদেরকে উৎসাহিত করা এবং সচেতন করার জায়গাটায় উদ্যোগী হয়েও হচ্ছেন না বা পারছেন না। কিন্তু আপনারা সকলেই মনে রাখতে হবে, বিশেষ করে করদাতারা যে যেখানেই যে অবস্থায় আছেন, আইনে একটি কথা আছে, আইন সবার জন্য সমান। এটা যেমন কথা, ঠিক পাশাপাশি যে যতগুলো আইন বাংলাদেশে আছে প্রত্যেকটি আইনের যে ফলাফল অর্থাৎ রেজাল্ট, কনসিকুয়েন্স, সেটা কিন্তু আইনের গতিতেই হয়ে থাকে বা হবে। বিষয়টি এরকম না যে আমি আজকে দিনাজপুরে একজন মারামারি করলেন, তার শাস্তি যে ফৌজদারি আইন অনুযায়ী দিনাজপুরের মতো হবে। রংপুরে একজন মারামারি করলেন, তার শাস্তি রংপুরের ফৌজদারি আইন অনুযায়ী রংপুরের মতো হবে। বিষয়টা এরকম। ফৌজদারি আইনে মারামারির জন্য যে শাস্তি আছে, অর্থাৎ তার যে অপরাধ গুরুতর বা অল্প অপরাধ, সেই জন্য যে শাস্তির বিধান আছে সেটাই ফৌজদারি আইনের জন্য সারা বাংলাদেশে প্রযোজ্য। একইভাবে আয়কর আইনে যে সুবিধা অসুবিধা আইনের প্রয়োগের কথা বলা আছে, সেগুলো নিকট ভবিষ্যতে সারা বাংলাদেশের জন্য একইভাবে প্রযোজ্য এবং একই কর্মসূচির অন্তর্ভুক্ত। আমার যতটুকু জানা আছে, আমি একটু খোঁজখবর নিয়ে যতটুকু বুঝতে পারি, যে আয়কর বিভাগ এই বিষয়ে যে আধুনিক প্রযুক্তি নির্ভর যে আয়কর বিভাগ সামনে আসবে, সেখানে এই বিষয়গুলো সুরাহা হয়ে যাবে। অর্থাৎ আপনি মফস্বলের করদাতা, আমি বড় শহরের করদাতা, আমাদের মধ্যে আইনের প্রয়োগ, আইনের বাস্তবতা ব্যতিক্রম এবং ভিন্ন, এর আর কোনো সুযোগ থাকবে না। আপনি জেলা শহরে একজন ধনী মানুষ, আমি বড় শহরে একজন মধ্যবিত্ত মানুষ, আমার আয়কর নথি আর আপনার আয়কর নথির মধ্যে এই মুহূর্তে একটি বিস্তর ফারাক থাকতেও পারে। আমার আয়কর নথি হয়তো বা উপযুক্ত উপায়ে জমা হচ্ছে, আপনারটি হয়তো বা হতদরিদ্র অবস্থায় জমা হচ্ছে। কিন্তু আয়কর বিভাগ যখন তাদের কর্মসূচি এবং কার্যক্রম শুরু করবে, তখন আপনি ধনী মানুষ, সে যেখানেই বসবাসকারী হন না কেন, আপনার যে সকল সম্পদ এখনও কর নথির অন্তর্ভুক্ত আপনি করতে পারেননি, করেননি, কর বিভাগও এ ব্যাপারে কর্মসূচি হয়তোবা জেলা পর্যায়ে ব্যর্থ, অথবা আপনার উপদেষ্টা আপনার কার্যক্রমগুলা ঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ, তার জ্ঞান বুদ্ধি বা উৎসাহ যাই হোক না কেন, সেটার দিন শেষে যে ফলাফল খেসারত সেটা আপনাকেই দিতে হবে। এবং শুধু তাই নয়, আপনি এর জন্য কম্পেনসেট করতে হবে এবং আয়কর বিভাগ যে কার্যক্রমটা গ্রহণ করবে সেটা আয়কর আইন অনুযায়ী করবে। তাই আমি আজকের এই কর্মসূচি অর্থাৎ এই বক্তব্যর
যে শিরোনাম করেছি সেটা হলো বিভাগীয় শহর ও জেলা শহরের ভবিষ্যৎ ও চলমান করদাতাদের প্রস্তুতি ও এনবিআর এর কর্মসূচি। কথাটির মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করব যে শিরোনামটা সবার শেষে বলার কারণ হলো যেন বক্তব্যগুলো শোনার পর আপনি বুঝতে পারেন যে আমার শিরোনামটা উপযুক্ত এবং যথার্থ কিনা। আমি মনে করি এখনই আমাদের সময় প্রত্যেকের যত করদাতা আছি আমরা সারা বাংলাদেশে টি আইন গ্রহণকারী এবং চলমান করদাতা অতীত এবং বর্তমান এই বিষয়টাকে সমন্বয় করে ভবিষ্যতে প্রস্তুতি নেব। অর্থাৎ আমার আয়কর নথির ব্যাপারে আমি সচেতন থাকব। আমার আয়কর নথিতে আমার উপদেষ্টা বা আমি নিজে সব কিছু উপস্থাপন করেছি কিনা, আইনের সুযোগ নিয়েছি কিনা বা ভবিষ্যতে আইনের সুযোগ নেওয়ার অবকাশ আছে কিনা, আমার সেটা বিনিয়োগ সংক্রান্ত হোক, আমার একটি দালান কোটা আছে, আমার একটা বাড়ি করা আছে, আমার সম্পদ কিনা আছে, আমার ব্যাংকে টাকা আছে, আমার সঞ্চয়পত্র আছে, বিআরটিএতে আমার গাড়ি রেজিস্ট্রেশন আছে, যা আছে সব কিছু আমি আমার আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসছি কিনা, অথবা আমার কর উপদেষ্টা আনতে পেরেছে কিনা, বা আমি আমার যে বন্ধু আত্মীয় করদাতা আছেন তার বুদ্ধি পরামর্শ নিয়ে যে কাজটি করেছি সেটা সঠিক কিনা, বা আমি নিজের জ্ঞানে যা করেছি সঠিক কিনা, এই ব্যাপারে আমাদের এখনই সময় ভবিষ্যৎ প্রস্তুতি নেওয়ার। কর বিভাগের যে দায় সেটা হলো যে আমাদেরকে আপনারা করদাতা হিসাবে বলছি আমি, কর আইনজীবী হিসাবে বা করদাতাদের সেবক হিসাবে নয়, আমি রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক এবং করদাতা হিসাবে বলছি, আপনারাও আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আইনি বুদ্ধি পরামর্শ প্রচার করে আমাদেরকে সচেতন করুন, আমাদেরকে আপনারা আগ্রহী করে তুলুন এবং সেবার যে মূল্যমান, সেবা গ্রহণের যে আমরা বিনিময় সেটাও আপনারা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং আমাদেরকে আপনারা সম্পূর্ণভাবে সাহায্য করুন। কেননা আমরা চাই সকলের প্রস্তুতি অর্থাৎ ভবিষ্যৎ প্রস্তুতির মাধ্যমে একটি সত্যিকারের সুন্দর করবান্ধব পরিবেশ এবং করবান্ধব বাংলাদেশ হোক। আমাদের ভুল, আমাদের উন্নাসিকতা, করদাতাদের উন্নাসিকতা, কর উপদেষ্টার উন্নাসিকতা, কর্মচারীদের উন্নাসিকতা, কারো উন্নাসিকতার আর্থিক খেসারত আমরা কোনো পক্ষই দিতে রাজি না, আগ্রহী না। সকলেই একটা কথা বিশ্বাস করি, পুত্র সুখ বলা যায়, টাকার সুখ বলা যায় না। আমি অর্থ উপার্জন করেছি, দেশে আমি কন্ট্রিবিউট করছি, আমি কর্মসংস্থান করছি, সব কিছুর বিষয়ের সঙ্গে আয়করের সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও বিভিন্ন কারণে হয়তোবা আমরা আমাদের নথিগুলো সঠিক উপায়ে সৃষ্টি করতে পারি না। সেই সীমাবদ্ধতা দূর হোক এবং সম্মানিত করদাতা আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আজই তৈরি করুন, সচেতন থাকুন আপনার আয়কর নথির বিষয়ে। সেটা আপনি বড় শহরে বসবাস করুন আর জেলা শহরে বসবাস করুন, উপজেলা পৌরসভার ভিতরে বসবাস করুন, এই ক্ষেত্রে আপনি শুধু মনে রাখবেন আয়কর আইন 2023 সকল করদাতার জন্য, সকল টি আইন গ্রহণকারীর জন্য, যেখানেই বসবাসকারী হন না কেন সবার জন্য সমানভাবে প্রয়োগযোগ্য এবং সমানভাবে অনুসরণযোগ্য। এবং আজ আগামীর বাংলাদেশে এটা প্রয়োগ শুরু হলে আমরা প্রত্যেকেই এর জন্য কোনো না কোনোভাবে লাভবান হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই আপনি আপনার আয়কর নথিটি সৃষ্টি করুন। অভিজ্ঞ, দক্ষ এবং সৎ পরামর্শকের পরামর্শ নিন এবং আজকে থেকেই আপনি আপনার পরিকল্পনা সাজান। আজকে এই পর্যন্ত বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করি আমরা যারা কর দিয়ে জাতি গঠনে, রাষ্ট্র গঠনে অবদান রাখছি, আমাদের কল্যাণে জাতীয় রাজস্ব বোর্ড আর জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা করাই আমাদের কাজ। আমরা যে যে পেশায় আছি না কেন আমরা খুবই সচেতনভাবে আমাদের আয়কর নথি সৃষ্টি করব। এই শপথ নিয়েই আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের জানার আগ্রহ থেকে যদি কোনো বিষয় অনুসরণ করতে চান, জানতে চান, তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা যে চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে বক্তব্য দিয়ে থাকি সেই চ্যানেলটি আপনারা অনুসরণ করতে পারেন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমরা যে কোনো সময় যে আইনি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই না কেন, সহজে যেন আপনারা আমাদেরকে শুনতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক। যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন।